নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি শান্তনু। শুরু করছি নীতি নির্ণয় না দুর্নীতির আরও একটি পর্ব। নীতি নির্ণয় না দুর্নীতি, যা একটি সামাজিক অনুষ্ঠান আমরা আপনাদের সামনে নিয়ে আসি। সমাজের যা তথ্য যা টপিক আমরা আপনাদের সামনে নিয়ে আসি, খুব গুরুত্বপূর্ণ, জরুরি আমাদের প্রত্যেকের জন্য জানার এবং আপনাদেরকে জানানোর। এই জন্য কিন্তু নীতি নির্ণয় না দুর্নীতি আমরা প্রায় 40-এর বেশি এপিসোড পর্ব কিন্তু অলরেডি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। নীতি নির্ণয় দুর্নীতিতে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন বলা যায়, তথ্য নয় প্রশ্ন বলা যায়, যা আমাদের সবার মনে, আমার আপনার আম জনতার মনে ঘুরে বেড়াচ্ছে। কি বলুন তো, যে কেন্দ্রীয় সংস্থা ইডি হোক, সিবিআই হোক, যে সমস্ত নেতা নেত্রীদের গ্রেপ্তার করছে, অ্যারেস্ট করছে বিভিন্ন দুর্নীতির ক্ষেত্রে, খাদ্য থেকে, শিক্ষা থেকে, রেশন থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে যার বাড়ি থেকে, কিছুদিন পর, কয়েক বছর কি কয়েক মাস পর চার্জশিট দিতে পারছে না, মানে অ্যাকিউজড প্রমাণ করতে পারছে না, যার ফলে কি হচ্ছে, তারা বেল পেয়ে যাচ্ছে, যেটাকে বাংলায় বলে জামিন পেয়ে যাচ্ছে। এই জামিন পেয়ে যাওয়া কি প্রমাণ করে যে তারা নির্দোষ? মানে তাদের দোষ প্রমাণ হয়নি কোর্টে, আদালতে। এর ফলে শাসক দলের নেতা নেত্রী, মন্ত্রী লেভেল পর্যন্ত, আমরা প্রত্যেকে জানি পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, প্রাক্তন শিক্ষামন্ত্রী, তাকেও অ্যারেস্ট করা হয়েছিল, যদিও সুপ্রিম কোর্ট তার বেল মঞ্জুর করেছে ফেব্রুয়ারি মাসে, তার বেল হয়তো হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা যারা এখনো পর্যন্ত জামিন পেয়ে গেছে, অনুব্রত মণ্ডল থেকে একদম রিসেন্টলি জ্যোতিপ্রিয় মল্লিক পর্যন্ত, কেন তারা বেল পাচ্ছে? তাহলে কি তারা দুর্নীতি করেনি? আর দুর্নীতি করলেও কেন প্রমাণিত হচ্ছে না? সব থেকে বড় প্রশ্ন। এই নিয়েই আমাদের আজকের পর্ব, এবং তার সঙ্গে স্যালাইন কেলেঙ্কারি নিয়ে কিন্তু তোলপাড় গোটা রাজ্য। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই প্রেস কনফারেন্স করে, সাংবাদিক সম্মেলন করে বলেছেন ত্রুটি ছিল, চিকিৎসকদের তিনি দায়ী করেছেন, সাসপেন্ড করেছেন। আগামী দিনে হয়তো দোষ প্রমাণ হলে আরও অনেকে সাসপেন্ডেড হবেন। এখন প্রশ্ন হচ্ছে, এই দুর্নীতির দায়ভার কাকে নিতে হবে? যে মা তার পুত্র কিংবা কন্যা সন্তানকে জন্ম দিয়ে মা ডাক শুনতে পেল না, ভাবুন সে চরম গাফিলতির জন্য কার এই দায়ভার? এই নিয়ে নীতি দুর্নীতির আজকের পর্ব। আমাদের সঙ্গে উপস্থিত আছেন প্রখ্যাত আইনজীবী, আমার পাশে বসে আছেন, যাকে হয়তো নীতি দুর্নীতির অন্য পর্বে প্রথম দিকে আপনারা দেখেছেন, মনোজিৎ ভট্টাচার্য আমার পাশে। মনোজিৎ দা, আপনাকে ট্রাইব টিভি বাংলায় আরও একবার স্বাগত। আমরা কৃতজ্ঞ আপনার কাছে যে আপনি আরও একবার আমাদের স্টুডিওতে এসছেন। প্রথমবার যখন আমরা অনুষ্ঠান শুরু করেছিলাম তখন আপনি এসছিলেন। আমি যেভাবে অনুষ্ঠান শুরু করলাম, প্রথমেই আপনি হাইকোর্টের একজন আইনজীবী, আপনি আজকেও আমাকে অনুষ্ঠান শুরু হওয়ার আগে বিভিন্ন ব্যাপারে জিজ্ঞেস করছিলেন, আমাকে তথ্য শেয়ার করছিলেন। প্রথমেই বলি, এই যে নেতা নেত্রীরা যারা একটা সময় গ্রেপ্তার হচ্ছেন এবং তার কয়েক বছর কি কয়েক মাস পর বেল পেয়ে যাচ্ছেন, কেন? দেখুন, এইটা একটা সিস্টেমেটিক ফেলিওর বলতে হবে। আমাদের যে ইনভেস্টিগেটিং এজেন্সি, ইডি বলুন, সিবিআই বলুন, প্রপার ডকুমেন্টেশন বা প্রপার এটা ওনারা করতে পারছেন না। যেটা আমরা অনুব্রত মণ্ডলের ক্ষেত্রে দেখেছি, ট্রান্সলেশনের একটা প্রবলেম ছিল, বাংলা থেকে ইংরেজিতে, হ্যাঁ, যার জন্য তার হয়ে গেল। তার মানে এই নয় জামিনে মুক্তি পেয়ে গেল মানেই তারা দোষী নয়, এটা ভাবার কোনো কারণ নেই। বেশ, সবাই তারা আন্ডার ট্রায়াল, এখন তাদের ট্রায়াল চলবে। আন্ডার ট্রায়াল বলতে? আন্ডার ট্রায়াল মানে বিচার চলবে এখন। আচ্ছা, ইনভেস্টিগেটিং এজেন্সির কিছু সাময়িক ব্যর্থতার জন্য কোর্ট হয়তো তাদের গ্র্যান্ট করলেন, কারণ নেসেসারি কাউকে ডিটেন করা, এটা তো কনস্টিটিউশনাল ম্যান্ডেট আছেই আমাদের, ক্রিমিনাল যেহেতু সমস্ত বার আছে, এইভাবে তো কাউকে দিনের পর দিন আটকে রাখা যায় না উইদাউট অ্যাপ্রোপ্রিয়েট মেজার অফ ইনভেস্টিগেশন। সেই জন্য ওনারা এই ইয়েতে একটা ছাড় পেয়েছেন, কিছুদিনের জন্য ওরা বেল পেলেন। পরে ট্রায়াল যখন কনক্লুড হবে, আইদার এরা দোষী সাব্যস্ত হবেন বা নির্দোষ হবেন। দোষী সাব্যস্ত হলে আবার ওনারা বিহাইন্ড দ্য বার চলে যাবেন, নির্দোষ হলে একদম পুরোপুরি খালাস হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট তথ্য, গুরুত্বপূর্ণ তথ্য। প্রথমেই আপনাদের প্রত্যেককে জানিয়ে রাখবো, আন্ডার ট্রায়াল আপনি বললেন, এবং
এটা ইনভেস্টিগেশন এজেন্সির ফেলিওর, ব্যর্থতা অবশ্যই, অবশ্যই। নাম্বার 2। নাম্বার 3, যদি পরবর্তীকালে আবার এরকম ধরনের কোনো এভিডেন্স পাওয়া যায় তারা কিন্তু আবার পুনরায় গ্রেপ্তার হতে পারে। অবশ্যই দোষীও হতে পারে, নির্দোষ সাব্যস্ত হতে পারেন, সেটা আপ টু দ্য ট্রায়াল, কনক্লুশন অফ দ্য ট্রায়াল, যা মহামান্য আদালত ঠিক করবেন সেটাই ফাইনাল হবে। ওকে, পরবর্তী প্রশ্ন করে মনোজিৎ দা, যে এই যে এতদিন পর তারা খাদ্যে বলুন, শিক্ষায় বলুন, প্রিপারেশনে বলুন, বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্যে বলুন, এত যে অ্যারেস্টেড হচ্ছে এবং পোর্টফোলিও কি তাদের মন্ত্রী পর্যন্ত, প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনও তিনি কারাবাস করছেন আপনারা জানেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সিবিআই হোক, ইডি হোক, কেন্দ্রীয় সংস্থা এটা কেন প্রমাণ করতে পারছে না এতদিন কাস্টাডির পরও, এত সওয়াল জবাবের পরও, যে তারা দোষী সাব্যস্ত? এখানে কোথাও কি অন্য কোনো গেম? আমি গেমটা তো এইভাবে আউটসাইড দ্য পারভিউ থেকে তো বলা যাবে না, তবে নিশ্চয়ই তাদের ব্যর্থতা, এটা ইনভেস্টিগেটিং এজেন্সির ব্যর্থতা। কাউকে যদি ওনারা অ্যারেস্ট করেন, তাকে যদি প্রপার এতে দোষী সাব্যস্ত না করতে পারেন, চার্জশিটে যদি সেটা রিফ্লেক্ট না হয় বা কোনো ল্যাকুনা থাকে তাদের ইনভেস্টিগেশনে, তাহলে তো তাদের পরিণতি হবে যে বেল পেয়ে যাবেন বা ইন দ্য লং রান আফটার কনক্লুশন অফ দ্য ট্রায়াল বেনিফিট অফ ডাউট বেরিয়ে চলে যাবেন, বেনিফিট অফ বেনিফিট অফ ডাউট বেরিয়ে চলে যাবেন। সুতরাং এটা টোটাল ডিপেন্ড করে। কিন্তু কোটি কোটি টাকা মনোজিৎ দা অর্পিতা মুখোপাধ্যায় বাইরে থেকে পাওয়া গেছে, জানেন, কোটি কোটি টাকা, টাকার মেশিন নিয়ে টাকা গোনা হয়েছে, এরপরও জামিন। জামিন মানে এটা তো সাময়িক অব্যাহতি, এটা মানে এটা বোঝার দরকার নেই যেটা পুরোপুরি ওনারা রেহাই পেয়ে গেলেন। জামিন মানে সাময়িক তাকে অব্যাহতি দেওয়া হলো কিছুদিনের জন্য, কিন্তু রেগুলার অ্যাটেন্ডেন্স কোর্টে যেতে হবে তাদের, অ্যাট দ্য টাইম অফ ট্রায়াল ফেস করতে হবে কোর্টকে, এবং কোর্ট যদি দোষী সাব্যস্ত ওনাদের করেন তারা আবার বিহাইন্ড দ্য বার হয়ে যাবেন। দোষী সাব্যস্ত হলে যা শাস্তি দেবে কোর্ট মেনে নিতে হবে। বেশ, আমরা যদি এবার একটু সেলাইন কেলেঙ্কারির দিকে আসি, এই মুহূর্তে কিন্তু গোটা রাজ্য তোলপাড় হচ্ছে সেলাইন নিয়ে। সুতরাং এই যে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি যে যে কেলেঙ্কারি চলছে এবং যা হচ্ছে, এই নিয়ে যদি একটু বলেন। দেখুন, এই পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল কোম্পানি একটা ব্যান্ড কোম্পানি, এটা কর্ণাটক গভর্নমেন্ট আগেই এদের প্রোডাক্ট এবং এই কোম্পানিকে ব্যান করে দিয়েছিল। বেশ, কিন্তু আমাদের এই স্টেট এত ভালো, এখানে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন এত ভালো, আমাদের চিফ মিনিস্টার বা এত ভালো আমাদের হেলথ মিনিস্টার, তাদের চোখ এড়িয়ে কি করে এরা সাপ্লাই জারি রাখলো? ওনারা এখন সিএম হয়তো বলছেন যে ডক্টরসদেরও ফেলিওর থাকতে পারে, আমি মেনে নিচ্ছি ডক্টরসদের ফেলিওর, ঠিক আছে, অ্যাট দ্য টাইম অফ অপারেশন ঠিকঠাক হয়তো করেনি, কিন্তু এই যে ব্যান্ড এই ইয়েগুলো মেডিকেল সমস্ত এগুলো স্যালাইন বলুন যাই বলুন, এগুলো যে সাপ্লাই হচ্ছে, তার মানে এতে কোথাও না কোথাও এটা দুর্নীতির সঙ্গে জড়িত আছে। এটা আমরা আরজি করেও দেখেছি, জনস্বার্থ মামলা হয়েছে, জনস্বার্থ মামলা অবশ্যই হয়েছে। এই স্যালাইন কেলেঙ্কারি নিয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা অলরেডি 2টো পেন্ডিং আছে, তবে এর আউটকাম এখনো হয়নি, হয়তো কাল বা নেক্সট উইকের হয়তো আমরা পাবো, রিফ্লেকশন পাবো। কিন্তু এটা সত্যি দুর্ভাগ্যজনক যে একটা স্টেট এটাকে ব্যান করার পরও সমস্ত রকম অ্যাডমিনিস্ট্রেশন এটা চোখ বন্ধ রেখে সেই সাপ্লাইটা জারি রাখলো কি করে। আমার মনের সাধারণ মানুষের সঙ্গে আমিও সেটা দ্বিধান্বিত, কি করে সরকার এটাকে চোখ বন্ধ করে রেহাই করে দিল? এর পেছনে কি কোনো র্যাকেট বা কোনো ভিসিএস সার্কেল জড়িত? সেটা আমার বিরোধীরা তো বলছে এর পেছনে বহু দুর্নীতি আর দুর্নীতি চরম লেভেলে আছে। আমরা আরজি করেও দেখেছি তো এইসব সাপ্লাই, মানে যেসব ওষুধ সাপ্লাই হয়েছে আপনারা তো দেখেছেন, তার মধ্যে কোনো নেই, হ্যাঁ, সেসব ভুলভাল সমস্ত ওষুধ সাপ্লাই হয়েছে, যার ফলে রুগী সংকটজনক অবস্থা হয়েছে, রুগী মারা গেছে এসব ওষুধ প্রয়োগ করে। তো এখানেও তাই হলো, এই ব্যান্ড স্যালাইন ট্রিটমেন্ট করে একটি প্রসূতি মা তার সন্তানকে দেখতে পেলো না, সন্তানের মায়ের ডাক শুনতে পারলো না, মা তার সন্তানকে দেখতে পেলো না আফটার বার্থ। এই দুর্ভাগ্য তো আমাদের সারা জনস্বার্থ মামলা আপনি যে বললেন সামনের সপ্তাহে হয়তো লিগালি আপনারা মুভ করবেন, কিন্তু আদেও সিবিআই করে একটা লেভেলের পর তো সিবিআইও থেমে যাচ্ছে, তারপর তাদের ইনভেস্টিগেশন কোনো একটি কারণের জন্য পিছিয়ে আসছে, কিছু রেস্ট্রিকশন আছে। আমরা সবসময় সিবিআই বা ইনভেস্টিগেশন এজেন্সিকে দোষ দিলে হবে না। পারিপার্শ্বিক যে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স, সেগুলো যদি ডিস্ট্রয় হয়ে যায়, ওরা যদি লিঙ্ক আপ না করতে পারেন সেই এভিডেন্সগুলোকে, যদি আমাদের ফোর্সফুলি সেই এভিডেন্স ডিস্ট্রয় করে দেওয়া হয়, যেটা আরজি করার ক্ষেত্রে আমরা দেখেছি যে 14 তারিখ রাত্রিবেলা সমস্ত সেমিনার রুম ভেঙে তছনছ করে দেওয়া হলো, সমস্ত রকম এভিডেন্স ডিস্ট্রয় করে দেওয়া হলো, তার সেই সময় সিবিআই
টেক ওভার করলো, চার্জ নিল স্টেট পুলিশের হাত থেকে, তারা কি পেলো? ক্রাইম সিনও ঠিকঠাক পেলো না, তারা সমস্ত রকম ডেড বডি পর্যন্ত তাড়াহুড়ো করে চলে গেল, ডেড বডির থেকেও ওরা কিছু পেলো না। ওরা যে এতদূর পর্যন্ত এগিয়ে গেছে জিকরের মামলাতে, হ্যাটস অফ টু সিবিআই, তারা অনেকটা করেছে। এবার রেস্ট। কিন্তু মনোজিৎ দা একই তো মানে পুলিশ, কলকাতা পুলিশ যা বললো, এতদিন সিবিআই এত কিছু ইন্টারোগেট করে এতজনকে রিমান্ডে নিয়ে একই আউটকাম ইজ সেম। আউটকাম সেম মানে এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে কোর্টে এটা খুব ভালোভাবে, আমাদের মহামান্য আদালত শিয়ালদা কোর্টে যেখানে হয়েছে, খুব সুন্দরভাবে ট্রায়ালটাকে উনি করেছেন এবং ওখানে আউটসাইডের কোনো রকম অ্যালাউ ছিল না, একদম ক্লোজ ডোর এতে সমস্ত রকম হয়েছে, সমস্ত প্রোটেকশন দিয়ে উনি করেছেন এবং মহামান্য আদালতের উপর আমার পুরোপুরি ভরসা একটা আছে। তথ্য দিয়ে রাখি দর্শকদের, আমরা যখন এই পর্ব দর্শকরা দেখবেন তখন হয়তো কোর্ট ভার্ডিক্ট দিয়ে দেবে, অর্থাৎ চরম সাজা সিবিআই চেয়েছে। রেয়ারেস্ট অফ রেয়ারের এতে পড়ছে, দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আশা করব এবং আশা করি মহামান্য আদালত সেই দিকেই এগিয়ে চলবেন। এখন তো আমি ওনার তো জাজমেন্ট তো এখন রিজার্ভ আছে, আমি তো এখন কিছু ওই ব্যাপারে কমেন্ট করতে পারি না, তবে আমার মহামান্য আদালতের উপর ভরসা আছে এবং ওই মহামান্য যেখানে এই বিচার প্রক্রিয়া চলেছে, মহামান্য আদালতের যিনি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ, উনি আমার সিনিয়র দাদা, আমি যথেষ্ট শ্রদ্ধার সঙ্গে বলছি, উনি সঠিক বিচারই দেন। বেশ বেশ, আমাদের সেদিকে তো নজর থাকবে এবং আপনারা যখন এই পর্ব দেখবেন ইতিমধ্যে কিন্তু সেই বিচার আপনাদের সামনে চলে আসবে। কিন্তু মনোজিৎ দা, যেটা আমি বলছিলাম, আমাদের কি বিচার ব্যবস্থায় কোনো একটা জায়গায় ফাঁক কিংবা গলত কিংবা কোনো একটা জায়গায় কি যেটা আমাদের কাজ করা দরকার? কারণ এত দুর্নীতি করার পরও রেহাই পেয়ে যায়, যদি রেহাই পেয়ে যাচ্ছে, আপনিই বলে দিলেন, আপনি একজন উকিল হয়ে বলে দিলেন, এত কেস আপনাকে লড়তে হচ্ছে, কোনো জায়গায় কি আমাদের আইন ব্যবস্থায় কোনো সমস্যা? নিশ্চয়ই আইন ব্যবস্থার সমস্যা আছে, সেটা তো একজন আইনের ছাত্র হিসেবে, আইনের হিসেবে আমি স্বীকার করব। কিছু তো ফাঁক ফোকর আছেই, যার আইনের ফাঁক দিয়ে অপরাধীরা রেহাই পেয়ে যাচ্ছে, অনেক সময় ঠিকঠাক তদন্তও ঠিকঠাক আমরা করতে পারছি না। যে ইনভেস্টিগেশন এজেন্সি, সে পুলিশই হোক, সিবিআই হোক, ইডি হোক, আলটিমেট এটা গোল ঠিকঠাক হচ্ছে না, যার ফলে সমস্ত জঘন্যতম অপরাধীরাও অনেক সময় রেহাই পেয়ে যাচ্ছে। মানে এটা তারা তো আরো বেশি অপরাধ করার দিকে প্রবণতা বাড়ছে, যেহেতু কোনো সঠিক বিচার হচ্ছে না। দেখুন অপরাধীরা, এই তো আপনি কি অ্যাডমিনিস্ট্রেশনকে কি বলবো, অপরাধীদের তো ওইভাবে লোকেট করা যায় না, কে কখন কি অপরাধ করবে অ্যাডমিনিস্ট্রেশনও জানবে না, পুলিশও জানবে না, আমরাও জানবে না। হঠাৎ করে এই যে সংগঠিত হচ্ছে, একের পর এক হত্যা হচ্ছে, কে কাকে মেরে দিচ্ছে, ডেড বডি খাটের তলায় লুকিয়ে রাখছে, এগুলো তো কারোর পক্ষে জানা সম্ভব না। এটা হচ্ছে কি বলবো, মেন সিরিয়া অপরাধের ভেতরে মেন যে ইন্টেনশন তাদের, হ্যাঁ, ক্রাইম ক্রিমিনাল যে মাইন্ড, সেটাকে আপনি আগের থেকে কি করে বুঝবেন? এখন সেক্ষেত্রে বলতে পারে যে দাগি অপরাধীদের এটা পুলিশের অন্তত করা উচিত, কারণ এখন দেখা যাচ্ছে দাগি অপরাধীর বাইরেও কমন ম্যান সমস্ত রেয়ারেস্ট অফ রেয়ার ক্রাইম করে। কিন্তু এর রেজলিউশন কি মনোজিৎ দা? রেজলিউশন মানে আমাদের নিজস্ব সমাজ ব্যবস্থায় আমাদের হতে হবে, সচেতন হতে হবে। আমরা যদি দেখি যে আমার পারিপার্শ্বিক এরকম চলছে কিছু, আমাদের সঙ্গে সঙ্গে সেখানে ইনফর্ম করতে হবে লোকাল পুলিশ অথরিটি বা একে, যাতে ক্রাইমটাকে কন্ট্রোল করা যায়। বা আমরা যদি দেখি কোনো অজানা লোকজন একটা এর মধ্যে ঘোরাফেরা করছে, মানে যেটা ওদের পরিভাষায় রেইকি করে যাচ্ছে এখন, করে ওই যে দুদিন পরে এসে তাকে মার্ডার করে দিচ্ছে, যেটা আমাদের মালদার ক্ষেত্রে দেখলাম, একজন তৃণমূল নেতাকে এরকমভাবে মার্ডার করে দিল। তো সেইগুলো যদি অপরিচিত মুখ এলাকার মানুষ যদি সচেতন হয় যে এরা কেন ঘুরছে, তো আমাদের এখানকার নয়, অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানানো, পুলিশকে জানানো, তাহলে অন্তত আমরা সেটাকে রেস্ট্রেন করতে পারি। পুলিশ ওটাকে হবে না, এটা তো ওরা তো তখন সিসিটিভিতে দেখে নেবে কোন এরিয়ায় কে যাতায়াত করছে। সেটা অনেকভাবেই আমার মনে হয় যে এটাকে রেসিস্ট করা যাবে, এই ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলোকে অনেকটা করা যাবে, কন্ট্রোল করা যাবে। সেটা আমাদের নিজস্ব সচেতনতা। সবসময় সরকারকে বা অ্যাডমিনিস্ট্রেশনকে বা পুলিশকে দোষ দেওয়ারই পক্ষপাতী নেই, কারণ তারাও তো একটা হিউম্যান বিইং না। ঠিক হিউম্যান এরার তো হতে পারে না, কিন্তু মনোজিৎ দা, আমরা যদি একটু চাকরির ক্ষেত্রে দেখি, চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে কিন্তু সেই কেসও চলছে, পরবর্তী ডেটও আছে হিয়ারিংয়ে, সেখানে যোগ্য এবং অযোগ্য, সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবজারভেশন খুব গুরুত্বপূর্ণ, যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন এইখানে তো এইটা বলতে গেলে বলা হবে বিসমিল্লাহ গলদ। এইটা তো চাকরির ক্ষেত্রে তো দুর্নীতি হয়েছে 100%।
100% দুর্নীতি হয়েছে, সেটা আমরা হাইকোর্টের রায়তেও দেখেছি। এবং এর ফলে কি হচ্ছে, কিছু অযোগ্য মানুষকে এইভাবে অন্যায়ভাবে চাকরি দেওয়ার জন্য যারা যোগ্য তাদেরও আজকে সাফার করতে হচ্ছে, একদমই তারাও সাফার করছে। এরা ভিক্টিম অফ দ্য সার্কামস্ট্যান্সেস। কিছু অসৎ লোকের জন্য সৎ লোকরাও আজকে পেনাল এতে চলে যাচ্ছে, আওতায় চলে আসছেন। এটাই দুর্ভাগ্যজনক। আশা করি সুপ্রিম কোর্ট এখন আজকে না গতকাল ছিল, ওনারা বোধহয় অ্যাডজেন্ট হয়েছে, নেক্সট ইয়েতে আছে। এই সেগ্রিগেশন যদি না হয়, মানে ধরুন যোগ্য এবং অযোগ্য যদি সেগ্রিগেশন না হয়, সেক্ষেত্রে লিগালি আপনি কিভাবে দেখছেন কি হতে পারে? লিগ্যালি সুপ্রিম কোর্ট কি করবে সেটা তো মহামান্য উচ্চ আদালতের উপরে খুব ডেলিকেট ইস্যু, ওনারা যার জন্য আমার মনে হচ্ছে টাইমটা করছেন। কারণ এখন যিনি চিফ জাস্টিস, উনি জাস্ট এটা শপথ নেওয়ার পরেই এটা পেয়েছেন, উনি নিশ্চয়ই একটা কনক্লুশনে আসবেন, নিশ্চয়ই সেইভাবে স্টেট গভর্নমেন্টকে ডিরেকশন দেবেন অ্যাপ্রোপ্রিয়েট, আমরা এই আশা রাখি। কারণ মহামান্য আদালতের উপরে আমাদের পুরোপুরি ভরসা আছে। বেশ, মনোজিৎ দা, এবার একটু যদি যেহেতু নীতি দুর্নীতি নির্ণয় দুর্নীতির সামাজিক অনুষ্ঠান, সমাজের অনুষ্ঠান, এই যে এত দুর্নীতি, মানে বিভিন্ন ক্ষেত্রে আপনি একজন উকিল হয়ে তো প্রতিদিনই আপনাকে সওয়াল করতে হয় হাইকোর্টে, এত যে দুর্নীতি হচ্ছে, নীতি থাকলেই কি দুর্নীতি? আমার জানতে ইচ্ছে করে, এবং আমরা যারা আমাদের অতিথিরা আসেন প্রায় তাদেরকে জিজ্ঞেস করি, আপনারাও শোনেন, তাদের মূল্যায়ন শোনেন, এই যে সমাজের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, এই দুর্নীতির কারণ কি বলুন তো? দুর্নীতি করা কি, কেউ বলেছে আর্ট, কেউ বলেছে দুর্নীতি না থাকলে দুর্নীতি হবে না, কেউ বলেছে দুর্নীতি ছাড়া সমাজই থাকবে না। হ্যাঁ, তো এই দুর্নীতি করে কিসের জন্য? দুর্নীতি করার কারণ, দুর্নীতির এইটাই হচ্ছে তো মানসিকতা। একটা মানুষ যখন দুর্নীতির প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, নিশ্চয়ই তার পারিপার্শ্বিক অবস্থা বা পারিপার্শ্বিক ব্যবস্থা যা ছিল সে ওই অবস্থায় বড় হয়েছে, দুর্নীতিটাই তার মনে হচ্ছে নীতি। প্রবলেম হচ্ছে এই জন্যই সমাজে দুরকম সাধু অসাধু দুরকম মানুষ থাকে। বেশ, যারা সাধু সজ্জন তারা তো সারা জীবন না খেয়ে মরবেন, তবু কারোর কাছে 1 পয়সা বা রাস্তায় পড়ে থাকা 10 টাকাও কুড়িয়ে তারা, কিন্তু হাতে গোনা, সে হাতে গোনা হলেও এখনো আমার মনে হয় সৎ মানুষ আর সাধু মানুষ সমাজে এখনো বেশি আছে, যার জন্য সমাজ এখনো ঠিকঠাক চলছে। হ্যাঁ, হয়তো কিছু কিছু ক্ষেত্রে আমাদের বিচ্যুতি হচ্ছে, সেক্ষেত্রে এই মানসিকতার লোকজন তাদের সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। এই যে মানসিকতায় ক্রাইম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তাদের সংখ্যাটা আস্তে আস্তে বাড়ছে। এটা অ্যাকচুয়ালি এটা আমাদের পারিবারিক শিক্ষা এবং বিদ্যালয়ের শিক্ষা এবং সর্বতভাবে সামাজিক শিক্ষার উপর ডিপেন্ড করছে। আমরা কিভাবে বড় হচ্ছি, কিভাবে লালিত পালিত হচ্ছি। এটা কি ট্র্যাডিশনাল? এটা আমার প্রশ্ন করতে খুব ইচ্ছে করে, এই দুর্নীতি কি ট্র্যাডিশনাল? মানে ধরুন একটা জেনারেশন করে গেল, পরবর্তী জেনারেশন, আমি অরাজনৈতিকভাবে জিজ্ঞেস করছি আপনার। ট্র্যাডিশনাল মোটেও হবে না। আমি অনেক এরকম দুর্নীতিবাজ লোককে দেখেছি যার সন্তান সন্ততি পুরো অন্যরকম, তারা একদম পুরোপুরি অন্য লাইনে অন্যরকমভাবে তারা মানুষ হয়েছে। এবং আমি নাম করছি না, আমার নিজেরই এতে আছে, এরা ট্র্যাডিশনাল আমি বলবো না। কিছু মানুষ তার স্বভাবে যদি খারাপ হয়, তার মানেই তার বংশ খারাপ বা তার সন্তান সন্ততি সেই একই গুণ থাকবে, তা আমি মনে করছি না। সেই জন্যই তো আমাদের প্রবাদে আছে দৈত্যকুলে প্রহ্লাদ, এই প্রবাদটা তো ওই জন্যই আছে। বেশ বেশ, না আমি কেন আপনাকে জিজ্ঞেস করলাম, কারণ আমাদের এখানে রাজনৈতিক নেতা নেত্রী যারা এসছেন, আপনিও একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত, আমরা প্রত্যেকে জানি, আমি আসবো সে প্রসঙ্গে। তারা বলছেন কি যে 2011-তে তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় এলো, তার আগে কি দুর্নীতি হয়নি? অবশ্যই দুর্নীতি হয়েছে। তাহলে 2011-তেও দুর্নীতি, আজ পর্যন্ত 2025 পর্যন্ত দুর্নীতি, তার আগেও দুর্নীতি, তাহলে দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, শুধু দুর্নীতির ধরনটা বদলেছে, দুর্নীতির স্টাইলটা বদলেছে, তাই তো? কিভাবে বলবেন সেটা, কিভাবে আপনি কিভাবে দেখবেন? দেখুন, ব্রাহ্মণ আমলে যে দুর্নীতিটা হতো তখন দেখুন প্রেস মিডিয়া, বা তার আগে আমি বলছি 70, 80 বা 90 দশকে দুর্নীতি হয়নি, হয়েছে, কিন্তু তখন প্রেস মিডিয়া এত ছিল না, অ্যাক্টিভ ছিল না। এখন যেভাবে আমাদের ইলেকট্রনিক মিডিয়া বা এরা একটা কোনো রকম কিছু হলেই সঙ্গে সঙ্গে হাইলাইট করে, সেটা তখন ছিল না, যার ফলে সাধারণ মানুষ অনেক কিছু ধরাছোঁয়ার বাইরে হতো, তারা কিছু বুঝতেই পারতেন না কী হচ্ছে না হচ্ছে। কিন্তু যারা ভেতরে একদম অ্যাডমিনিস্ট্রেশনে ছিলেন বা যারা এইসবের সঙ্গে জড়িত ছিলেন, পরে তাদের সঙ্গে আমরা কথা বলে দেখেছি, যেহেতু রাজনৈতিকভাবে আমরা মেলামেশা করতাম, তাদের সঙ্গে কথা বলে দেখেছি যে বামফ্রন্ট আমলেও অনেক দুর্নীতি হয়েছে এবং সেগুলো ঠিকঠাক অ্যাপ্রোপ্রিয়েট আমরা হাইলাইট হয়নি বলে যারা দুর্নীতি করেছেন তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। বেশ, এবার একটু আপনার রাজনৈতিক প্রশ্ন করি, যেহেতু আপনি একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত।
আপনাদের আপনাদের স্ট্যান্ড কি বলুন তো মনোজিৎ দা? আপনার দলের, আপনি যে দল করেন, আপনাদের দলের মুখপাত্র এখানে এসছেন, তারা বলে গেছেন যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দু দলের থেকেই আমরা সমদূরত্ব রাখবো, একদম দু দলের থেকেই রাখবো, একদম। একজন সাম্প্রদায়িক আর একজন দুর্নীতিগ্রস্ত। তাহলে আপনাদের আপনাদের রাজনৈতিক স্ট্যান্ডটা কোন দিকে? রাজনৈতিক স্ট্যান্ডে আমাদের সীমিত ক্ষমতা নিয়ে আমরা জনমানসে তো এখন আন্দোলন করছি। আপনি তো দেখতে পাচ্ছেন এই স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, এদের নিয়ে স্বাস্থ্য ভবন আমরা অবরোধ করেছি। আমাদের প্রেসিডেন্ট নিজে গিয়ে, সংখ্যায় অল্প হলেও আমরা প্রতিয়েতেই দুর্নীতির প্রতিবাদ করছি। আমরা প্রতিবাদ করেছি যেখানে দুর্নীতি দেখছি, যেখানে অপরাধমূলক হচ্ছে আমরা দৌড়ে যাচ্ছি, সেখানে প্রতিবাদ করছি, আমরা মিছিল করছি। সংখ্যা অল্প হলেও আমরা এখন ওই একলা চলর এই নীতি নিয়েই চলছি। কারণ আমরা আমাদের অস্তিত্বটাকে অন্যের হাতে সঁপে দিতে চাই না। আমরা একটা জাতীয় দল, যেই দল ভারতবর্ষের স্বাধীনতা এনেছে, সেই দল কখনো অন্যের সহায়তা বা অন্যের হাত ধরে চলতে পারে না। তার নিজস্ব সংগঠন, আজ হয়তো তার সংগঠন আমাদের রাজ্যে হয়তো আছে, দুর্বল আছে। কয়েক মাস পর তো বিধানসভা নির্বাচন মনোজিৎদা, অবশ্যই আপনারা কি করবেন? হাইকমান্ড দেখুন, আমাদের তো যেহেতু হাইকমান্ডের নির্দেশে আমাদের চলতে হয়, আমাদের প্যারেন্ট বডি আছে, তাদের নির্দেশেই আমাদের চলতে হবে। তবে আমি যেটা মনে করি, আমাদের সংগঠনের যতই হোক, দুর্বলতা থাকুক, আমাদের একা একাই লড়াই করা যুক্তিযুক্ত। সেক্ষেত্রে আমাদের সংগঠনও মজবুত হবে। আমাদের তৃণমূল স্তরের যারা কর্মী, যারা আমাদের এই সংগঠনটাকে বাঁচিয়ে রেখেছে, আজকে তো নেতাদের এতে হয় না, কর্মীরাই একটা সংগঠনকে বাঁচিয়ে রাখে, সেই কর্মীরাও উৎফুল্ল হবে। বেশ, কারণ এককালে যাদের হাতে অত্যাচারিত হয়েছে তাদেরও হাত ধরতে হবে না, আর এখন যারা অত্যাচারী তাদেরও হাত ধরতে হবে। একদম শেষ প্রশ্ন করব, তৃণমূলের বেশ কয়েকজন নেতা নেত্রী নাকি আপনাদের দলের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং তারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে এই নিয়ে আপনাদের দলের সঙ্গে কথা বলছেন, এটা কি সত্যি? দেখুন, এটা এন্টায়ারলি ডিপেন্ড করছে আমাদের প্রদেশ নেতৃত্বের উপরে, এবং সংগঠনভাবে হয়তো তারা দিল্লির সঙ্গে যোগাযোগ করছে। কিন্তু আমরা তো রেগুলার খেটে খাওয়া মানুষ, আমরা জাস্ট একজন সমর্থক বা কর্মী হিসেবে বলতে পারি, আমরা এই ব্যাপারে মাথা ঘামাচ্ছি না। তবে একটাই আমাদের অনুরোধ, স্বনির্বদ্ধ অনুরোধ প্রদেশ নেতৃত্বকে আমরা জানিয়েছি, কোনো দুর্নীতিগ্রস্ত কোনো নেতা, সে যে দলেরই হোক, তাকে অন্তত কংগ্রেসে, আমাদের জাতীয় পার্টিতে স্থান দেওয়া উচিত হবে। বেশ, অনেক ধন্যবাদ মনোজিৎ দা আপনার সময়ের জন্য। আমরা বেশ কিছু টপিক নিয়ে কথা বললাম, নির্বাচন আসছে এবং সেক্ষেত্রে সেই সময় কিন্তু আপনাকে আমাদের নির্বাচনের অনুষ্ঠানে আগে থেকে আমন্ত্রণ জানানো থাকলো। আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নীতি নির্ণয় আর দুর্নীতি দেখবার জন্য আমরা চেষ্টা করলাম আইনত, আইনের দিক থেকে ঠিক কতটা আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে কেন নেতা নেত্রীরা, যাদেরকে কেন্দ্রীয় সংস্থা ইডি বলুন, সিবিআই বলুন অ্যারেস্ট করছে, তারপর তারা জামিন পেয়ে যাচ্ছেন, বেল পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এই মুহূর্তে স্যালাইন কেলেঙ্কারি নিয়ে কিন্তু তোলপাড় গোটা রাজ্য, এবং তার সাথেও আগামী দিনে মনোজিৎ দা যে দলের সঙ্গে যুক্ত, অর্থাৎ জাতীয় কংগ্রেস, তাদের কি রোল থাকতে পারে, তৃণমূলের কয়েকজন কি যোগাযোগ করছেন কংগ্রেসের সঙ্গে, আগামী দিনে আগামী নির্বাচনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এইভাবে নীতি দুর্নীতির অন্যান্য পর্ব আমরা আপনাদের সামনে নিয়ে আসবো। অন্যান্য অতিথিরা থাকবেন, তারা তাদের ওপিনিয়ন, মতামত আপনাদের সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়। ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার।